এবং আমরা এই চিঠিটাকে কেন্দ্র করে আপনাদের কিছু বিষয় বলবো। চিঠিটা আপনারা দেখলেন তো, বিষয় হচ্ছে এই যে একটি চরম নিন্দনীয় বিষয়, বাংলা এবং বাঙালির উপর যে ভয়ঙ্কর চক্রান্তমূলক আঘাত বিজেপি এবং তার কেন্দ্রীয় সরকার এবং ডাবল ইঞ্জিন সরকারগুলি যেখানে আছে তারা করছে, গত কয়েকদিন ধরে চলছে। বাংলা ভাষা বললেই তাকে বলে দেয়া হচ্ছে বাংলাদেশি, ভারতীয় বাঙালি, তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতায় গিয়ে পৌঁছেছে আজ, যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছি। এই চিঠিটি টু দ্য অফিসার ইন চার্জ বঙ্গভবন, বঙ্গভবন দিল্লির, তার অফিসার ইনচার্জকে লিখছেন। কে লিখছেন? লিখছেন ইন্সপেক্টর অমিত দত্ত, ইনভেস্টিগেটিং অফিসার, পুলিশ স্টেশন লোধি কলোনি, সাউথ ডিস্ট্রিক্ট, নিউ দিল্লি। অর্থাৎ দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে। সেই চিঠিতে বলছে সাবজেক্ট ট্রান্সলেশন অফ ডকুমেন্টস containing text written in বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কে বলছে? বিজেপি বলছে। কে বলছে? বিজেপির পুলিশ বলছে। কে বলছে? অমিত শাহের পুলিশ বলছে। কে বলছে? নরেন্দ্র মোদীর পুলিশ বলছে। এটা শুধু প্রশাসনিক ভুল নয়, এটা বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত, যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের 8ম শিডিউল আর্টিকেল 343 ক্লিয়ার ভায়োলেশন করা হচ্ছে। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই, বাংলা ভাষা। আমাদের সংবিধানে 22টা ভাষা স্বীকৃত, সবকটি ভাষার সমান অধিকার, সমান সম্মান। এত বড় সাহস, লিখছে বাংলাদেশি ভাষা, বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা। আমাদের পরিষ্কার বক্তব্য, যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তাকে সাসপেন্ড করতে হবে। অমিত শাহ, যিনি এই পুলিশের দায়িত্বে, এবং কেন্দ্রীয় সরকার, তাদের দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে। বলতে হবে এটা অন্যায় হয়েছে, এই চিঠি প্রত্যাহার করতে হবে। যারা ভারতীয় বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, আমরা সবাই বাংলাদেশি। আর বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে, বাংলায় 20 জন ঢুকলে ত্রিপুরায় 200 জন ঢুকছে। পাহারা দেওয়ার দায়িত্ব কার? এই অমিত শাহ পুলিশের, বিএসএফ। পাহারা দেওয়ার বদলে ভারতীয় বাঙালি যারা আছে তাদের উপর নির্যাতন চলছে, এবং সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়েছে। সংবিধান বিরোধী, বাংলার অপমান, বাঙালির অপমান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন, প্রতিবাদ চলছে। মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ করেছেন। গোটা তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করছে। এবং বাংলাকে কিভাবে অসম্মান করা হচ্ছে, আমাদের মাননীয় মন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের অন্যতম নেতা ব্রাত্য বসু আপনাদের বিস্তারিত বলছেন কিভাবে বাংলা এবং বাঙালিকে পরিকল্পিতভাবে, প্রশাসনিক ভুল নয়, পরিকল্পিতভাবে চক্রান্ত করে অসম্মান করা হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে, শিকড় ধরে টান ধরা হচ্ছে। ব্রাত্য বসু আপনাদের সবিস্তার বলবেন। অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে, চিঠি প্রত্যাহার করতে হবে, পুলিশ এবং সরকারকে ক্ষমা চাইতে হবে। আমার বন্ধু
আমার সহকর্মী বন্ধু সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের মুখপাত্র কুণাল ঘোষ সবিস্তারে আপনাদের কাছে বলেছেন এই ইস্যুটা নিয়ে। এরা ভুলে যাচ্ছে যে একটা যে ভাষা, বাংলা ভাষা, এই ভাষার কারণে একটা আলাদা রাষ্ট্র তৈরি হয়েছে। 25 কোটি মানুষ সারা পৃথিবীতে এই ভাষা বলেন। আমাদের এই বাংলা থেকে এই ভাষায় এখনো দুটো রাষ্ট্রের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা। আমাদের দেশের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা। ওরা যেটা করছেন বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, আমি একটা কথা কুণাল যেটা রাজনৈতিকভাবে বলেছেন আমি সেটাকে সম্পূর্ণ সমর্থন করে আমি একটা অন্য প্রসঙ্গ বলি। সেটা হচ্ছে যে যখন দেশভাগ হয়, যে দেশভাগের স্মৃতি, এনআরসি, অনুপ্রবেশকারী, শরণার্থী এই রাজনীতির পরিসরে রোজ এখন উঠে আসে, সেই সময় পাকিস্তানের রাষ্ট্রভাষা দাবি করা হয় উর্দু। এখন ঘটনা হচ্ছে যে পাকিস্তানের যিনি উদ্গাতা মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি নিজে উর্দু জানতেন না। তিনি মূলত ইংরেজি ভাষায় কথা বলতেন, আর যেটা জানতেন মাতৃভাষা তার ছিল গুজরাতি, তিনি গুজরাতি ভাষায় কথা বলতেন। আর যার ভাঙা ভাঙা বলতে পারতেন হিন্দি। পাকিস্তান তৈরি হওয়ার পর দেখা গেল তার বেশিরভাগ নেতারাই উর্দু জানেন না, এবং তাদের নেতারা বেশিরভাগ এখনও দেখবেন যে যুদ্ধের সময় বা কোনো দেশের যখন কোনো বিবাদ ঘটে, এই পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে মূলত তাদের যে পাঞ্জাব প্রভিন্স সেই লোকেরাই প্রধানমন্ত্রী হন, মিলিটারি সামরিক শাসক হন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকেন। তাদের প্রত্যেকের ভাষা হচ্ছে হিন্দি। হিন্দি ভাষায় তারা কথা বলেন। তাহলে আমি কি বলবো দিল্লিতে এখন যারা হিন্দি ভাষায় কথা বলছেন তারা পাকিস্তানি? আমি কি বলবো যে আপনারা পাকিস্তানে গিয়ে থাকুন? ভাষা কোনো টেরিটরির হতে পারে না। ভাষা মানুষের প্রকাশের জায়গা। আপনি আপনার ভাষা, যে ভাষায় আপনার জাতীয় সঙ্গীত হয়েছে, যেটা আপনারা আমরা এখনো গোটা ভারতবর্ষ যে গান যে ভাষায় লেখা, তা শুনলে একজন তামিল লোক যে ভাষা শুনলে উঠে দাঁড়ান, একজন ওড়িয়া লোক, একজন গুজরাটি লোক যে ভাষায় গান শুনলে উঠে দাঁড়ান, সেই ভাষাকে আপনি বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। আপনি বলতে চাইছেন যে এই ভাষার কারণে যে যে আন্দোলন হয়েছে, কোনো ধারণা আছে আপনাদের? সারা ভারতবর্ষ এই ভাষা, সারা পৃথিবীতে এই ভাষা সম্মানিত। আজকে মুখ্যমন্ত্রী যখন রাস্তায় নেমে যেই ভাষার সপক্ষে, শুধু মাতৃভাষা বলে নয়, এই ভাষা ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং পৃথিবীর প্রথম 7টা ভাষার মধ্যে এই ভাষাকে অন্যতম হিসেবে গণ্য করা হয়, তাহলে আপনারা এই ভাষাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনারা যে সংকীর্ণ এবং সীমিত রাজনীতি দেখাচ্ছেন, আমি আপনাকে পাল্টা বলছি না আপনি হিন্দি বলেন বলে যান গিয়ে পাকিস্তানে থাকুন, কারণ ওরাও তো হিন্দি বলে। তাহলে আপনি কি করে বলতে পারেন? আপনি অন্য রাষ্ট্রকে অপমান করতে গিয়ে আমাদের ভাষাকে আপনি খাটো করতে পারেন না, আমাদের ভাষাকে আপনারা ছোট করতে পারেন না। আপনারা শ্রী রামানুর কথা ভুলে যাবেন না। তামিল ভাষার অস্তিত্বের জন্যে যিনি অনশনে প্রাণ দিয়েছিলেন, যে অস্মিতার সঙ্গে আলাদা তামিলনাড়ু রাজ্য তৈরি হয়েছিল, এখনো আপনার হিন্দি নিয়ে আপনি তামিলনাড়ুতে ঢুকতে যান, আপনাকে বলতে দেবে না। আমরা সহনশীল। আমি মনে করি এখানে বাংলায় কেউ থেকে হিন্দি বলতে পারেন। মুখ্যমন্ত্রী সমস্ত ভাষাকে, সমস্ত ধর্মকে, সাংবিধানিক ভাষাকে মর্যাদা দেন। সাংবিধানিক ভাষা বা অফিসিয়াল ভাষা ছেড়ে দিন। মুখ্যমন্ত্রী টোটো বা রাজবংশী ভাষার জন্য বা কামতাপুরী ভাষার জন্য যেটা করেছেন সেটা অকল্পনীয়। সেখানে এটা একটা এই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া, এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন।
এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে যে কনসেপ্টে ভারত তৈরি হয়েছিল, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সে মিলনের ধারণাকে আঘাত করে, আক্রমণ করে। একটা এক ভাষা, এক ধর্ম, এক দেশ, এই তত্ত্ব আমাদের উপর চাপিয়ে দিতে চায়। তাহলে আপনারা বলুন, যে যে ভাষাকে আক্রমণ করে আজকে এই পরিসরে এখন এই শরণার্থী, এনআরসি, অনুপ্রবেশকারী এই শব্দগুলো ঘুরে বেড়াচ্ছে, যেটা আমাদের দ্বিতীয় পয়েন্ট, যেটা নিয়ে এক্ষুনি আমরা এই আজকে সাংবাদিক বৈঠকে দ্বিতীয় প্রসঙ্গে আসব, সেইটায় যাওয়ার আগে আমরা বলি বিজেপি এই রাজনীতি বন্ধ করুক। বাংলা ভাষাকে, বাংলাকে আপনারা এইভাবে অপমান করতে পারেন না। অন্য রাষ্ট্রের সঙ্গে আপনাদের কি সম্পর্ক, তা ভালো না মন্দ আপনারা নিজেরা বুঝে নিন, তার মধ্যে আমরা ঢুকবো না। বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক, হ্যানাত্যান, এর মধ্যে আমরা ঢুকবোই না। আমরা আমাদের ভাষার মর্যাদার কথা বলবো, আমাদের ভাষার উচ্চতার কথা বলবো, আমাদের ভাষার গরিমার কথা বলবো। আপনি আমার উপর এইভাবে একটা স্ট্যাম্প মেরে, লেবেল মেরে দাগিয়ে দিতে চাইলে সেই দাগ আমরা গ্রহণ করব না। আমি সমস্ত বাঙালি জাতিকে বলছি, যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন, আপনারা হিন্দিকে মর্যাদা দিন, সমস্ত ভাষাকে মর্যাদা দিন, কিন্তু আপনার মাতৃভাষা যেটা বলার কারণে আপনাকে যদি অন্য দেশের নাগরিক হিসেবে দাগিয়ে দেওয়া হয়, আমি অন্য দেশকে সম্মান জানিয়েই বলি, এই দাগিয়ে দেওয়া আমরা মেনে নেব না। আপনারা কি মানবেন? বিজেপি এই রাজনীতি আমাদের উপহার দিতে চাইছে। এরপর হয়তো বলবে, আপনি বাংলা মাতৃভাষা যখন বলেন, আপনার বাচ্চা স্কুলে যদি বাংলায় কবিতা বলবে যে আপনি বাংলাদেশি, অন্য রাষ্ট্রের লোক। বর্ণ পরিচয় পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক, সহজ পাঠ পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক। আপনারা কি এইদিকে আমাদের টেনে নিয়ে যেতে চান? আমি সমস্ত পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীর কাছে জোর হাতে অনুরোধ করে এই কথা জানতে চাইছি। আমরা তো কই হিন্দিকে এরকম অমর্যাদা করি না। হিন্দি খুব বড় ভাষা, বিরাট ভাষা। প্রেমচন্দ থেকে শুরু করে কিষানচন্দ্রের মতো লেখকরা এই ভাষায় সাহিত্য রচনা করেছে। কিন্তু আপনারা আমাদের রবীন্দ্রনাথকে ছোট করতে চাইছেন কেন? আপনারা আমাদের ডিএল রায়কে ছোট করতে চাইছেন কেন? আপনারা আমাদের নজরুল বা অতুল প্রসাদ বা রজনীকান্তকে অপমান করতে চাইছেন কেন? তারা বাংলা ভাষায় লেখেন, তার মানে তারা বাংলাদেশী। ফাইনালি এইটা বলতে চান তো? এইটা আমার প্রথম প্রসঙ্গ। এবং দ্বিতীয় প্রসঙ্গ, এই এনআরসির এইটা টেনে এনে আজকে আপনারা গণমাধ্যমে ইতিমধ্যেই দেখিয়েছেন। তাও আপনাদের কাছে আমি বলছি যে যেভাবে কলকাতার এক বাসিন্দা দিলীপ কুমার সাহা বিজেপির তৈরি করা এই এনআরসির নোটিশ এই উত্তম কুমার ব্রজবাসী থেকে গোটা পশ্চিমবঙ্গে বেছে বেছে বাঙালি হিন্দুদের হাতে যেভাবে এনআরসির কাগজ ধরাচ্ছেন, মুখে এক কথা বলছেন কিন্তু এনআরসির কাগজ ধরাচ্ছেন হিন্দুদের, বাঙালি হিন্দুদের। যেভাবে হিন্দুদের এরা ছোট করতে চাইছেন, সেই অপমান আর অবসাদ সহ্য করতে না পেরে আজকে দিলীপ কুমার সাহা তিনি আজকে আত্মঘাতী হয়েছেন। তার স্ত্রী আরতি সাহা তার একটি ভিডিওতে, তার সাক্ষাৎকারে, তার কান্নায় ভেঙে পড়ে এটা নিয়ে বিস্তারিতভাবে তিনি জানিয়েছেন। নির্বিচারে পরিযায়ী শ্রমিককে বিদেশি বলা হচ্ছে, কখনো পুনায় প্রাক্তন কার্গিল যোদ্ধাকে বাংলাদেশি বলা হয়েছে, কার্গিলে গিয়ে ফ্রন্টে যুদ্ধ করেছেন। এরকম একজন পুনার বসবাসকারী বাঙালি, তার সম্পর্কে বলা হয়েছে মিলিটারি হাবিলদার তিনি ছিলেন, তাকে বলা হয়েছে। এই যে বাংলা বললে আপনারা খেপে যাচ্ছেন কেন? আমরা তো এই কথা বলছি না যে আমরা বাংলা ভাষা একসময় বলতাম এবং বাঙালি বা বাংলা একসময় গোটা ভারতবর্ষে শ্রেষ্ঠ জাতি ছিল। হতে পারে সে স্বাধীনতার আগে ছিল, কলোনির কারণে ছিল, কলকাতায় রাজধানী থাকার কারণে ছিল। আপনারা কলকাতায় রাজধানী করতে চাননি, স্বাধীনতা পরে চাননি, ফাইন, কোনো অসুবিধা নেই, আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু আপনি আমাকে আগ্রাসন চালাতে পারেন না, আপনি আমাকে অপমান করতে পারেন না। আমি বলছি
হিন্দি যেমন একটা চমৎকার ভাষা, তামিল যেমন একটা চমৎকার ভাষা, ওড়িয়া যেমন চমৎকার ভাষা, বা মালায়ালাম বা অসমিয়া, আমার ভাষাকে আমার মাতৃভাষাকে এইভাবে আপনারা অপমান করতে পারেন না। এইটা অনুগ্রহ করে মনে রাখবেন। আপনার গুজরাটি ভাষাকে আমরা অসম্মান করি না। তাহলে আমার বাংলাকে আপনারা এইভাবে আক্রমণ করবেন না। তাহলে আপনারা মনে রাখবেন যে পাকিস্তানের, আমাদের তথাকথিত শত্রু রাষ্ট্রের বেশিরভাগের মাতৃভাষা হচ্ছে হিন্দি। এইটা আপনারা মনে রাখবেন। তাহলে আপনাদের আমরা পাকিস্তানি বলে দাগিয়ে দিচ্ছি না, দিতে পারি না, কিন্তু আপনারা কি তাই চান? আমি কুণালের কাছে যাচ্ছি। দেখুন, আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশি নাগরিক আর বাংলাদেশি ভাষা, এই শব্দবন্ধনীটা যায় না। বাংলাদেশে যারা থাকেন তারা বাংলাদেশি নাগরিক, এবং তাদের মধ্যে কেউ যদি অবৈধ অনুপ্রবেশ করে থাকেন, সেটা রোখার দায় অমিত শাহের, বিএসএফ এর। আর শুধু পশ্চিমবঙ্গে তো অনুপ্রবেশ সমস্যা নয়, তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে? ডবল ইঞ্জিন। কয়েকদিন আগে ত্রিপুরায় আগরতলা স্টেশনে ধরা পড়লো রোহিঙ্গা। দুটো গ্রুপ করে ট্রেনে উঠছিল, একটা ট্রেন দিল্লি যাবে, একটা ট্রেন কলকাতা আসবে। যদি কলকাতায় এসে পৌঁছতো আপনারা বলতেন কলকাতায় ধরা পড়েছে, কিন্তু ঢুকেছিল কোথা থেকে? ত্রিপুরা সীমান্ত দিয়ে। কারা পাহারা দিচ্ছে? বিএসএফ। বিএসএফ কাদের? অমিত শাহ। অমিত শাহ কোন দল? বিজেপি। বিজেপি কোন রাজ্য শাসন করে? ত্রিপুরা। কোন সরকার? ডবল ইঞ্জিন সরকার। তাহলে বাংলাকে আক্রমণ করছেন কেন? পাশাপাশি যেভাবে আপনারা যখন এখান থেকে একটি ইউটিউবার মেয়ে, সে যখন পাকিস্তানে দেখা গেছিল যে সে স্পাই সংস্থার সঙ্গে যুক্ত, সেখানে খবর পাচার করে, তার একটা হিন্দু পরিচয় ছিল। তাহলে বাংলাদেশ থেকে কয়েকদিন আগে যে মডেল মেয়েটি ধরা পড়লো, নামটা ভুলে যাচ্ছি, সেও হিন্দু। তাহলে ওর ক্ষেত্রে আপনি কি বলবেন? ও শরণার্থী না অনুপ্রবেশকারী? আমি জানতে চাই, যে স্পাই যেখানে ধরা পড়লো সে শরণার্থী অনুপ্রবেশকারী? দয়া করে এটা বলবেন কি বিজেপির নেতারা, স্থানীয় নেতারা? আপনারা বলছেন যে হিন্দু যদি আসে সে শরণার্থী, তাহলে কি শরণার্থী স্পাই নাকি সে অনুপ্রবেশকারী? সেটাও বলুন। তাহলে আপনারা বলতে চান হিন্দু মাত্রা আসলে স্পাই এবং অনুপ্রবেশকারী, তাও কি বলতে চাইছেন আসলে? সেটা পরিষ্কার করে দিন। তাহলে শুধু বেছে বেছে আসলে হিন্দু বা মুসলমান আপনারা মুখে বলছেন, টার্গেট করছেন যারা বাংলা ভাষায় কথা বলে, তাদের একটা লেভেলিং করতে চাইছেন, তাদের দাগিয়ে দিতে চাইছেন, তাদের তাচ্ছিল্য করতে চাইছেন। এটা কি করে আপনারা করতে পারছেন আমি জানি না। আমি এখানে স্থানীয় বিজেপি নেতাকে বলবো, এখন যাই হোক না কেন, আপনারা শেষ অবধি বাংলা ভাষায় কথা বলেন। আপনারা আপনাদের রাজনৈতিক অভিভাবক হোক, গুরু হোক, তাদের এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা মুখ খুলুন। বিজেপির রাজ্য সভাপতি একজন সংস্কৃতি মনস্ক মানুষ। তিনি ভাষার উন্নতি, ভাষার সংস্কার, এসব নিয়ে অনেক কথা তাকে আমি গণমাধ্যমে বলতে দেখেছি। এই ভাষায় বিভিন্ন কবির কবিতা তাকে পড়তে দেখেছি। তাহলে সেই ভাষাকে যখন আক্রমণ করা হচ্ছে, আপনি ঘুরে দাঁড়িয়ে রুখে দাঁড়ান, বলুন যে আমার মাতৃভাষাকে এইভাবে, এই পশ্চিমা আগ্রাসন আমরা মানছি না। আমি আপাতত আমরা প্রাথমিকভাবে বলছি এইটুকু কথা। এবার এই দুটি বিষয়ে দুটি আলাদা প্রসঙ্গ, কিন্তু কোথাও সংযুক্ত। এই দুটি প্রসঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, না ওটা তার আগে একটা ভিডিও, ভিডিওটা দেখিয়ে দাও, তারপর আপনাদের প্রশ্ন থাকলে করবেন। এনআরসি করে এমনি বাংলাদেশে, তার জন্য এমনি উনি আজকে এই শেষ হয়ে গেল। উনি চারিদিকে সব দেখে, খবর সব দেখে আজকে আমার এই পরিস্থিতিটা হয়ে গেল। আপনারা এর জন্য আপনারা সবার কাছে, যাতে এরকম কারণ না হয়, আপনারা সেটা যাতে কেউ না এরকম হয়ে যায়। আজকে আমার সংসার এরকম হয়ে গেল। আপনারা আজকে আমার সংসার, দেখুন, এই যে ভদ্রলোক খবর পাচ্ছিলেন এনআরসি, বাংলা
বাঙালি, সবচেয়ে বড় কথা যেটা ভয় পাচ্ছিলেন যে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে, এর ওপর দাঁড়িয়ে একটা দুশ্চিন্তা, অবসাদ, উদ্বেগ, এবং তারপর এই পরিণতি। তার বাড়ির লোকই বলছেন যে এর থেকে অবসাদে হয়েছেন। এর দায় তো সম্পূর্ণভাবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, যে আপনারা এই আতঙ্কটা তৈরি করে দিচ্ছেন যে যারা ভারতীয়, কাকে বলছেন তার বাবার বার্থ সার্টিফিকেট চাই, মায়ের বার্থ সার্টিফিকেট চাই। এবার যাদের এইসব জোগাড় করা খুব কঠিন ব্যাপার, মানসিক অবসাদ, দুশ্চিন্তা, আর ওই বাংলাদেশে পাঠিয়ে দেবে, এই আতঙ্ক থেকে এই ধরনের ঘটনা ঘটছে। আমি আপনাদের মধ্যে দুজন আছেন আমার থেকে মাধ্যমিকের সার্টিফিকেটের কপি চেয়েছেন, হারিয়ে গেছে বলে। যদি আবার কিছু হয়, এই ঘরে আছেন আপনাদের মধ্যে। অর্থাৎ আপনাদেরও আপনাদের কাগজ জোগাড় করতে হচ্ছে। পেশাগতভাবে আপনারা এখানে আমাদের প্রশ্ন করতে পারেন, পেশাগতভাবে আপনারা আমাদের আক্রমণ করতে পারেন বা প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনারাও ভেতরে ভেতরে কোথাও গণমাধ্যমের আমার বন্ধুরা, আপনারাও কোনো কাগজ আপনাদের সংগ্রহ করতে হচ্ছে। এখন নিজেদের মধ্যে এই এই চাঁদমারিটা করবেন না, কে কোন দুজন খুঁজেছে চেয়েছে, অনুগ্রহ করে করবেন না। আপনাদের যদি, এবং বিশেষ কোনো দিকে তাকাবেন না। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা বিজেপির নেতাদের আগে বলি, বাংলাদেশি ভাষাটা সমর্থন করেন? হ্যাঁ, বলেন কি আপনারা এটা? বাংলাদেশি ভাষা বিজেপি নেতারা সমর্থন করেন? শ্রমিক ভট্টাচার্যকে বলছি, দলের পতাকাটা সরিয়ে রেখে এটার আগে উত্তর দিন। বাংলাদেশি ভাষা, বাংলা ভাষা নয়, বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। বাংলা ভাষাকে সমর্থন করেন? কথা ঘোরাবেন না, জাগলারি করবেন না। বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে আসা বৈধ বা অবৈধ ওটা আলাদা পার্ট। শুধু ভাষার ক্ষেত্রে বলুন বাংলাদেশি ভাষা, বাংলা ভাষাকে বলছেন বাংলাদেশি ভাষা, সমর্থন করেন হ্যাঁ কি না? বিজেপি নেতা কর্মীদের বলবো, পতাকা ছেড়ে দিয়ে প্রতিবাদ করুন। এখনো গোটা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে ভাষাকে কেন্দ্র করে উদযাপিত হয়, পালিত হয়, গোটা পৃথিবী যে ভাষার সম্মানে সেদিন আনন্দ করে, উৎসব করে, তার নাম বাংলা ভাষা। আমার ভাষা আমার কাছে সম্মানের, আপনার ভাষাও নিশ্চয়ই আপনার কাছে সম্মানের। আমি আপনার ভাষার প্রতি ভালোবাসাকে, মাতৃভাষার প্রতি ভালোবাসাকে আমি সম্মান জানাই। অনুগ্রহ করে আমার মাতৃভাষার প্রতি ভালোবাসাকে আপনারা অপমান করবেন না। আগে বাংলাটা হয়ে যাক। শ্রমিক ভট্টাচার্য এই চিঠির মধ্যে কোনো অন্যায় দেখতে পাচ্ছেন না। তিনি বলছেন যে বাংলা ভাষী, মানে বাংলাদেশের কোনো কবি যদি কোনোভাবে লেখেন, তার লেখার স্টাইল এবং আমাদের দেশে, মানে এই রাজ্যের কোনো বাঙালি যদি কবিতা বা কোনো লেখা লেখেন, তার মধ্যে ভাষাগত এটা কোনো যুক্তি হতে পারে? তাই নাকি? তাহলে দাঁড়ান। তাহলে উনি যেটা বলতে চাইছেন, তার মানে নজরুল ইসলামের সঙ্গে শামসুর রহমানের কবিতা লেখার ফারাক আছে উনি বলছেন। উনি বলতে চাইছেন যে নির্মলেন্দু গুণ বা নির্মলেন্দু বড়ুয়া যেভাবে কবিতা লেখেন, তার সঙ্গে আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার ফারাক আছে। এই কথাটা বাংলার কবিদের কাছে আমি রাখতে চাইছি। হ্যাঁ, তো এবার তাহলে আপনি বলুন যে তার মানে এখানে ওখানে সেলিনা হোসেন যে ভাষায় লেখেন, আর এখানকার ধরা যাক যে কোনো সংখ্যালঘু কোনো ঔপন্যাসিক যে ভাষায় লেখেন, বা শওকত হোসেন যে ভাষায় লেখেন, এটা আলাদা বাংলা। মানে সৈয়দ মুস্তফা সিরাজ যে বাংলাটা লেখেন আর আখতারুজ্জামান ইলিয়াস যে বাংলাটা লিখতেন, তাহলে সেটা আলাদা বাংলা। এইটা বলতে চাইছেন। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে কোন ভাষার আন্দোলন হয়েছিল? 21শে ফেব্রুয়ারি যে শহীদ বেদিটা, ওটা কোন ভাষার? ফলে বিজেপি সভাপতি যেটা বলছেন সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং এই পাপ ঢাকার অপচেষ্টা। ওদের দলের নেতারা ওদের দলের মন্ত্রীর কাছে যাবে, আমরা কি করব? তো ওদের দলে বিজেপি সাংসদরা তাদের দলের একজন মন্ত্রীর কাছে দেখা করতে যাবেন, সেখানে আমরা কি বলবো? যাবেন।
ওরা মনে হয় দিলীপ ঘোষের নামে নালিশ টালিশ করতে যাবেন। ওরা এটা বলতে যাচ্ছে, ওরা কहीं पे निगाहें कहीं पे निशाना, ওরা নিজেদের মধ্যে বলা বলি করছে, ভয় লাগছে বলতে তুইও চ তুইও চ তুইও চ তুইও চ, গিয়ে বলি বাংলা বাঙালি নিয়ে এটা ঠিক করছেন না, বাংলার মানুষ আমাদের ঝেঁটিয়ে বিদায় করবে, এইটা বলতে যাচ্ছে, বাইরে এসে অন্য কথা বলবে, কहीं पे निगाहें कहीं पे निशाना। ওরা বুঝতে পারছে বাংলার মানুষ, তারা এই বাংলা বাঙালির উপর যে ভাষা সন্ত্রাস তার বিরোধিতা করছেন, সেটা বলতে যাচ্ছে, একা যেতে সাহস পাচ্ছে না, ওই গোটা কয়েকজন মিলে যাচ্ছে, বেরিয়ে এসে অন্য কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সংসদীয় দলের চেয়ারপারসন, ফলে তিনি, সংসদ চলছে, নানা গুরুত্বপূর্ণ ইস্যু, এমপিরা আন্দোলন করছেন, তা তিনি তার নিজে আন্দোলন করছেন এটা নিয়ে, মুখ্যমন্ত্রী বলতেই পারেন এটা নিয়ে, তার অধিকার আছে বলার। তার দলের সাংসদদের সঙ্গে তিনি তো নিশ্চিতভাবে কথা বলতে পারেন, তো বলবেনই, এ তো স্বাভাবিক স্বাভাবিক কথা এটা। শ্রমিক ভট্টাচার্য নিশ্চিন্ত থাকুন, বিজেপি কর্মীরা পতাকা ছাড়তে শুরু করে দিয়েছে। বিজেপি কর্মীরা পতাকা ছাড়তে এবং অনেকে তৃণমূলের দিকে চলে আসতে এগুলো শুরু করে দিয়েছে। ওনার দলের শুধু কর্মীরা নয়, একাধিক সাংসদ, একাধিক বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, ফলে বিজেপি সভাপতিকে আর পতাকা ছাড়ার ডাক দিতে হবে না। বিজেপির দলের মধ্যেই বিজেপির পতাকা ছাড়ার প্রসেস আরো বেশি করে শুরু হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। সেটা তাদের বিষয়, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। আমরা জানি যে ইস্যুতে হচ্ছে, সেই ইস্যুটি সেটা হচ্ছে বিজেপি তার কংগ্রেসকে ডাক দিচ্ছে না, সিপিএম কে ডাক দিচ্ছে। এবার সিপিএম এবং বিজেপি তারা যদি একসঙ্গে মিছিল করে, বাংলার মানুষ দেখবেন কি আছে। এই যে অভয়ার তদন্তটা কার হাতে? সিবিআই এর হাতে। আরজি করের ঘটনায় 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল। অভয়ার বাবা মা বলেছিলেন সিবিআই চাই, এই রামবামের আইনজীবীরা সিবিআই এনেছিলেন। এখন অভয়ার বাবা মাই বলছেন আমরা সিবিআই ঠিক করে করেনি। তো শ্রমিক ভট্টাচার্য আর অভয়ার বাবা মা যে হাঁটবেন, নবান্নে হাঁটছেন কেন? তদন্তটা তো সিবিআই এর হাতে আছে, সিজিওতে যান। শ্রমিক ভট্টাচার্য কার বিরুদ্ধে আন্দোলনে হাঁটছেন? সিবিআই এর বিরুদ্ধে। সিবিআই তো ওনার দলের। অভয়ার তদন্ত তো সিবিআই এর হাতে, তাহলে নবান্নর দিকে হাঁটছেন কেন? আপনার তো হাঁটা উচিত সিজিওর দিকে। ফলে দিক ভুল করেছেন। বিজেপির কম্পাস নেই, বিরাট প্রবলেম। কম্পাস নেই, কাঁটা ঘুরে গেছে। কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ, কোনটা পূব, কোনটা পশ্চিম, তার কেটে গেলে এরম হয়। ফলে তারা এই ধরনের কোনো কর্মসূচিতে যাচ্ছেন। চুম্বকটা খারাপ হয়েছে। এবং চার্জশিট ফাইল হয়নি। আমরা এটার প্রাথমিক যা খবর পেয়েছি, এটা তো পুরোপুরি কেন্দ্রীয় সরকারের পরীক্ষা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং সেখানে একটা চরম অনিয়ম গাফিলতির বিষয় ছিল। প্রশ্ন ফাঁস হয়েছিল, প্রশ্ন ফাঁস, এবং তার গ্রেফতার চার্জশিট পেশ হয়নি বলে জামিন হয়ে যাচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকার, তারা এই কেলেঙ্কারির অভিযুক্তদের মুক্ত করে দিতে তারা সক্রিয়। এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রশ্ন ফাঁস এবং পরীক্ষার অনিয়ম, তার যে মুখ্য ভূমিকায় ছিলেন বলে যার বিরুদ্ধে অভিযোগ, চার্জশিট দিতে পারল না বলে যদি জামিন হয়, অর্থাৎ সবাই জানে যে নির্ধারিত দিনের মধ্যে চার্জশিট না দিলে জামিন হয়ে যাবে, এটা তো জামিন করে দেয়া হলো, বিজেপি মুক্ত করে দিল। যাদের দাবিতে, যাদের দায়িত্বে এই পরীক্ষায় কেলেঙ্কারি, যারা সরকারে, তারাই অভিযুক্তদের মুক্ত করে দিচ্ছে। এবার বুঝে নিন। খুবই খারাপ। এটা আমরা সতর্কভাবে নজর রাখছি। এখন এটা আগেও আমার এলাকায়, মানে বিধায়ক হিসেবে বলছি, আমার এলাকায় একবার ঘটেছিল। আমার এলাকায় এটা সম্পূর্ণ সিজ করা গেছে।
কোনো কোনো এলাকায় ঘটছে। আমরা প্রশাসন থেকে নিশ্চয়ই এই ব্যাপারে যথাবিহিত সতর্কতা এবং ব্যবস্থা নেওয়া হবে। এখন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে PLO নেতা জীবন সিংহ তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের ওরাও আমাদের জন্য ভাবেনি, রাজ্য সরকারের ওরাও আমাদের জন্য ভাবছে না। আমরা আলাদা রাজ্য চাই, আমরা কামতাপুরি চাই, রাজবংশীদের কথা কোনো সরকারই ভাবছে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন, ওনাদের ভাবতে হবে না। ওনাদের যে পদ্ধতি ভাবার, সেটা হচ্ছে মূল স্রোত থেকে ছিটকে গিয়ে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে একসঙ্গে নিয়ে উন্নয়নে সামিল করে যে ভাবনাটা ভাবছেন, অধিকাংশ মানুষ, কার্যত সব মানুষ, সবকটি পরিবার সেই উন্নয়নের উপকারিতা পাচ্ছেন। ফলে সেই কারণেই এখন এই ধরনের আবার এখন কারা কে মদত দিচ্ছে দেখতে হবে। রাজবংশী বা কামতাপুরীদের ঠিকাদারি উনি নিচ্ছেন কেন? এই মুহূর্তে রাজবংশী ভাষা একাডেমি বা কামতাপুরী ভাষা একাডেমি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাদের চেয়ারম্যানও একজন রাজবংশী, এবং রাজবংশী ভাষা বা কামতাপুরী ভাষায় তারা কথা বলেন। তা তাদের গিয়ে জিজ্ঞেস করা হোক তারা ওই জীবন সাহানা কার কথা বললেন, তার মতামতের সঙ্গে একমত কিনা। তারাই তো ডিনাই করবেন। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা জগন্নাথ মন্দির করে তিনি দেখিয়ে দিয়েছেন যে পর্যটন এবং ধর্মক্ষেত্র বা জগন্নাথ ধাম এক জায়গা করা সম্ভব। আজ সেই দীঘাতেই শুভেন্দু অধিকারী হিন্দু ঐক্য যাত্রা করছেন, কি বলবেন? কিছুই বলবো না, কেন বলতে যাবো খামোকা? যিনি জগন্নাথ মন্দির হয়েছে দীঘাতে, হ্যাঁ, এত বড় লক্ষ লক্ষ মানুষ আসছেন বাংলা থেকে, সারা দেশ থেকে, বিশ্ব থেকে। ফলে সেটা দেখে খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর, কিন্তু পরশ পাথর আর কিন্তু পাওয়া যাচ্ছে না। তো ফলে এখন এই জগন্নাথ মন্দির তৈরি হওয়ার জন্য যাদের উপর মানসিক চাপ পড়েছে, তারা ওই পাশের রাস্তা, ডান দিকের রাস্তা, পিছনের রাস্তা, ঝাউবন, ওইসব জায়গায় ঘুরে বেড়াবে। তো কি বলবো সেখানে? শুভেন্দু অধিকারী বলছেন এবার খেলা হবে, ভালোই খেলা হবে, ভোটার তালিকায় খেলা হবে, মৃত ভোটারের নাম থাকবে না, ডাবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না। বাংলাদেশের মুসলমান রবীন্দ্রনাথ, আমি আপনাদেরও বলিহারি যাই, একটা লোক অনুমান ভিত্তিক ক্যালেন্ডার আর ডেট দিয়ে যায় প্রত্যেক বছর, আর আপনারা প্রত্যেক বছর সেইগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বল। 20 সালে আব কি বার 200 পার, ওকে জিজ্ঞেস করেছিলেন তারপর কেন হয়নি? পূর্ব মেদিনীপুর 99 পঞ্চায়েত নিতে পেরেছে, জেলা পরিষদ, বাংলার প্রত্যেকটা জেলা পরিষদ। লোকসভা এবার রেকর্ড, বিজেপি বাড়বে, বিজেপি কমে গেছে। প্রত্যেক বছর একটা ভুল ক্যালেন্ডার, অমুক তারিখ, অমুক ডেট, আগামী বার এই হবে, আর তার পরের বার দেখা যায় সেটা হেরেছে, হেরে আবার একটা কিছু খুঁজে বেড়াচ্ছে। ফলে এগুলো হচ্ছে হতাশা এবং দলের কর্মীদের কোনোভাবে চাঙ্গা রাখার জন্য একটা এই ধরনের কথাবার্তা। হ্যাঁ, কি বলছেন? হরিয়ানা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ, এক শ্রমিককে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে কারণ বাংলাদেশি বলে তাকে স্বীকার করতে বলা হয়েছে। আমার কি একই ঘটনা? এটা তো বারবার বলা হচ্ছে, প্রবলেম হচ্ছে তো যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের পুলিশ এই সব কাণ্ড কারখানা করছে, হুমকি দিচ্ছে। এটা গরিব মানুষ। মোটমাট বাংলা বললেই, তিনি হিন্দু হোক বা মুসলমান, বাংলা বললেই তার হাত ভেঙে দিচ্ছে বা পা ভেঙে দিচ্ছে বা আটকে দিচ্ছে বা দেশ থেকে বার করে দিতে চাইছে। বাংলা বলার এই যে শাস্তি বা অপরাধ যে এটা হতে পারে, এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছেন। মানুষের উত্তর দেবে। হরিয়ানার যে শ্রমিকটিকে মেরে পা ভেঙে দেওয়া হলো বাংলা বলার বা বাংলায় থাকার অপরাধে, কোট আনকোট অপরাধে, এর শাস্তি, এর সমুচিত প্রতিবিধান আইনিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আইনি লড়াই তার জন্য লড়ছেন, রাস্তায় নেমে সংগ্রাম করছেন। আমাদের ধর্ণা আজ থেকে শুরু হয়ে গেছে। আজকে মহিলারা ধর্ণা দিয়েছেন মেয়র রোডে, আমাদের মহিলা ফ্রন্ট। আর আগামী দিনে মানুষ ভোট বাক্সে সমুচিত জবাব দেবে। আপনারা যেটি বলছেন সেটা হচ্ছে যে আজকে শহীদ ভট্টাচার্য আপনাদেরই দলের সাংসদ কীর্তি আজাদ নিয়ে একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন কীর্তি আজাদ আমাদের দলে ছিল এক সময় এবং দলে ছিল বলে এখানকার সংস্কৃতি তিনি জানেন। আমরা কাউকে বহিরাগত করি না, কিন্তু কীর্তি আজাদ জানেন যে কেন্দ্রীয় এজেন্সি কীভাবে কাজ করে। তাই তিনি চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় এজেন্সিকে সংশ্লিষ্ট একটি বিষয়, যদিও কীর্তি আজাদ সেই চিঠি প্রত্যাহার করেছেন। কি বলবেন? কীর্তি আজাদ কি চিঠি লিখেছেন না লিখেছেন আমি জানি না, কিন্তু কীর্তি আজাদ তাদের দলের এমপি যদি থাকেন, কীর্তি আজাদকে তাদের দলে একাধিক লোকই তাকে বাংলায় বহিরাগত বলেছেন, যেভাবে ইউসুফ পাঠানকে বহিরাগত বলেছেন। তাহলে আমরা যখন অন্য ভাষাভাষীকে আমরা সম্মান দিচ্ছি,
তখন সেক্ষেত্রে বাংলা বলার জন্যে বা বাংলায় থাকার জন্যে শ্রমিক ভট্টাচার্য তো উচিত এখানকার কোনো বাঙালি নেতাকে, যাতে উত্তরপ্রদেশে একটা টিকিট পান, একটা চেষ্টা করুন না এখানকার কোনো বাঙালি নেতাকে উত্তরপ্রদেশের কোনো কাউন্সিলর ভোটে একটা টিকিট পাইয়ে দেওয়ার, বা গুজরাটে একটা কাউন্সিলর ভোটে টিকিট পাইয়ে দেওয়ার। এমপি ছেড়ে দিন, আমরা তো তথাকথিত যারা কৃতি লোক, ইউসুফ পাঠান বা কীর্তি আজাদের মতো, তারা তো কৃতি মানুষ, তাদের তো আর কেউ বাঙালি অবাঙালি হিসেবে দেখা উচিত নয়। কীর্তি আজাদ 83 প্রুডেন্সিয়াল কাপের স্কোয়াডে ছিলেন, ইউসুফ পাঠানের কৃতিত্ব সবাই জানেন, এই টাটকা অতীত। তা তাদের বহিরাগত বলছেন, তাদের বাইরের লোক বলছেন, তারা কৃতি মানুষ। তাই এমন যদি হয় যে বাংলা বাঙালির প্রতি যদি এত দরদ থাকে, দিল্লিতে কোথাও কোনো একটা বাঙালিকে, এখানকার বাঙালিকে এমপি সিটে লড়িয়ে দেখাক না, বা কাউন্সিলর ভোটে লড়িয়ে দেখাক। বাংলা বা বাঙালি ওরা পছন্দ করে না, এটা সবসময় মাথায় রাখবেন। 14 সালে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী, 11 বছর হয়ে গেছে বিজেপি, এখনো বাংলা থেকে কোনো ক্যাবিনেট ফুল মন্ত্রী নেই। ফলে বাংলার যারা ওনার দলের সাংসদ, তাদেরকেই ওরা নম্বর দেয় না। আজ পর্যন্ত কোনো ক্যাবিনেট মিনিস্টার, পূর্ণ মন্ত্রী বাংলা থেকে বিজেপি করেনি, তো মানুষ এদেরকে জেতান কেন? টালিগঞ্জের যে ঘটনা, যে আত্মহত্যা করেছেন, খাস কলকাতায় আতঙ্কে ভুগছেন। সাধারণত দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বা যে জায়গাতে, কলকাতায় যদি এই পরিস্থিতি তৈরি হয়, আতঙ্ক তো না, আজকালকার দিনে তো খবর সে টিভিতে দেখছে, কাগজে পড়ছেন, নানা রকম সোশ্যাল মিডিয়া, এই যে একটা মহল তৈরি হয়েছে, তো বয়স্ক মানুষ কোনো একটা চাপ অনুভব করেছেন, আর বাংলাদেশ ফিরিয়ে দেওয়া হচ্ছে, এই চাপটা উনি নিতে পারেননি, এবং সেখানে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। কিন্তু এই যে যাদেরকে বলছে বাবার বার্থ সার্টিফিকেট, মায়ের বার্থ সার্টিফিকেট, এগুলো নিয়ে কোনো একটা অসম্ভব মানসিক চাপ থেকে এই আত্মহত্যাটা হয়েছে, ওনার বাড়ির লোকই তো বলছে। বিজেপির একটা মিটিং, যেখানে আজকে তাদের বৈঠক চলছে, কিভাবে এসআইআর বিরুদ্ধে আন্দোলন করবে সেই নিয়ে আলোচনা চলছে, ঝাঁপিয়ে পড়তে হবে শাসক বিরোধী আন্দোলন, প্র্যাকটিস বৈঠক। এই নিয়ে কোনো মন্তব্য করবো না। সেটা হচ্ছে তিলপাড়া জলাধার, সেখানে প্রায় 35 মিটার একটা ফাটল ধরা পড়েছে। এর জন্য শ্রমিক ভট্টাচার্য বলছে যে তৃণমূল গোটা রাজ্য জুড়ে বিভিন্ন নদী থেকে বাড়ি তোলে, তারপরে এগুলো অবান্তর কথাবার্তা, সম্পূর্ণ অবান্তর কথাবার্তা। যখন বিজেপি শাসিত যে তাদের যে এলাকাগুলো, তাদের যে রাজ্যগুলো, সেখানে যখন করছে, যেগুলো ওদের দেখভাল করার কথা, সেগুলো সেখানে ত্রুটি ধরা পড়ছে, এই ধরনের কথার কোনো মানে আছে? আবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূমের বিজেপি সভাপতি যুব সাহা সহ বিজেপি নেতৃত্ব তারা কালকে জামা কাপড় খুলে ওখানে প্রতিবাদ করছিল, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে, এবং আজকে অভিযোগ করছে যে লুঙ্গি বাহিনীকে দিয়ে অ্যারেস্ট করা হয়েছে। কি বলবে? এগুলো অবান্তর কথা। মানে এই মানুষের সঙ্গে নেই, উন্নয়নের সঙ্গে নেই, এই ধরনের যদি কারুর কর্মসূচি হয় জামা কাপড় খোলা, এ তো মহা মুশকিল। বিজেপির নেতারা কর্মসূচি করছে জামা কাপড় খোলা, এমনি মশাই আপনাদের নেতাদের ভাইরাল হচ্ছে জামা কাপড় খোলা, তার মধ্যে আবার কর্মসূচি নিচ্ছেন জামা কাপড় খোলা, মহা মুশকিল। বলছি যে ব্লক লেভেল এজেন্ট, বিজেপি তো বিজেপি বারংবার অনুপ্রবেশ বা সংখ্যালঘু এলাকায় এইগুলো বলেন অনুপ্রবেশের কথা, কিন্তু দেখা যাচ্ছে যে 18,000 সংখ্যালঘু বুথে তাদের ব্লক লেভেল এজেন্ট তারা খুঁজে পাচ্ছেন। এই জায়গাটাই যে সাংগঠনিক সমস্যা, ব্লক লেভেল এজেন্ট নেই তাদের। কাদের? বিজেপি সিপিএম কিছু দেবে, কংগ্রেস কিছু দেবে, কিছু জায়গা ফাঁকা থাকবে, ওদের লোক নেই, জন নেই, কমিটি নেই, ওদের আবার কি এজেন্ট নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন? সংখ্যালঘু এলাকা এজেন্ট খুঁজছেন, সংখ্যা গুরুতেও নেই। এমপি সিটে এবার এমপি যে নির্বাচন ভোট হলো, লোকসভা ভোট, মাত্র 2টি সিট লোকসভা সিটে তারা আসন দিয়েছিলেন, দুটোই জম্মু কাশ্মীরে। গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একজন সংখ্যালঘু কোনো মুখ তারা খুঁজে পাননি, তার সেখানে তারা এজেন্ট পাবেন কি করে? সামগ্রিকভাবে 18,000 সংখ্যালঘু মুখ পাচ্ছেন না, প্রার্থী পাচ্ছেন না, এজেন্ট পাবেন কি করে? 18,000 বুথে পাওয়ার কথা নয় তো, আছে, তারা সরিয়ে রাখতে চাইছেন, সংসর্গ নেবেন না। 26-এর নির্বাচনে বিজেপির বাড়তি নজর দক্ষিণ কলকাতা, বিশেষ করে ভবানীপুর, সেখানে প্রত্যেক বুথে 50 জন করে সদস্য বাড়ানোর টার্গেট, এবং বারবার শুভেন্দু অধিকারী বলেছেন। দেখুন, ওদের যদি সময় নষ্ট করার মতো সময় থাকে, আর আপনাদের যদি সময় নষ্ট করার খবর দেখানোর থাকে, আপনারা চিন্তা করুন। ফলে আমাদের ওগুলো নিয়ে মাথা ঘামাবার কোনো জায়গা নেই। কলকাতা শহরে যতগুলো এমএলএ সিট আছে, ততগুলো এমএলএ সিট
ইনক্লুডিং দ্যাট ভবানীপুর তৃণমূল কংগ্রেস জিতবে এবং লিড বাড়বে। আপনার কাছে একটা আবেদন আছে বলছি, আপনি বলছিলেন না কোনো সাংবাদিক ডকুমেন্টস তা ওটা দিয়ে দেবেন, কারণ এই কুটঘাটের মতো ঘটনা আর ঘটনা চাই না। নিশ্চয়ই আমরাও চাই না, লোকেশনটা খুব কাছাকাছি। নিশ্চয়ই আমরাও চাই না। আর ভবানীপুর সিট ওরা যদি টার্গেট করে থাকে, ওরা বুঝতে পারবে যে মা ভবানী কৃপায় ভাঁড়ে মা ভবানী কি করে হয়, ভবানীপুরে ওদের দেখিয়ে দেবে এবার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।